বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, যে কোনো ক্রাইসিস, যে কোনো বড় সিদ্ধান্তের ঘটনায় আমরা দেখি জাতীয় পার্টির মধ্যে নানা রকম মতবিভেদ হয় এবং এটা একটা চূড়ান্ত পর্যায়ে যায়। 5ই জানুয়ারি নির্বাচনের পর সংসদের বিরোধী দলের নেতা কে হবেন সেটা নিয়েও আমরা দেখেছি ক্রাইসিস। এবারও নির্বাচনের কাকে প্রার্থী দেওয়া হবে সেটা নিয়ে এই রকম একটা সবসময় আপনারা এরকম ক্রাইসিসের মধ্যে দিয়ে যান। ক্রাইসিস আসলে এখন যেটা সিটি কর্পোরেশন ইলেকশনে হয়েছে এটা খুব নমিনাল ক্রাইসিস। একটা আসনে দুজন ক্যান্ডিডেট ছিলেন, সেখানে একজন পরবর্তীতে বসে গেছেন এবং আপনি দেখবেন আওয়ামী লীগেও হাজী সেলিম অতি উৎসাহী ছিলেন, কামাল মজুমদার সাহেব ছিলেন, আরও একজন ছিলেন। হাজী সেলিম তো ওপেনলি বললেন যে ওনার পদত্যাগপত্র ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। সো সব দলই এটা হয়, এটা কোন দলে হয় না। তবে হ্যাঁ, রিয়েল একটা ক্রাইসিস 5ই জানুয়ারির সময় হয়েছিল। একটা ভোট ব্যাংক অংশের বিশাল অংশের প্রতিনিধি আমরা ইলেকশনে অংশগ্রহণ করেনি, আবার একটা অংশ করেছে। সেটা নিয়ে একটা সাময়িক কিছুদিনের প্রবলেম ছিল, বাট সেটা তো একটা ফেস চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ওয়ে ফরওয়ার্ড করছি এবং অবশ্যই আমরা সামনে যাব। সিটি কর্পোরেশনে মেয়র ক্যান্ডিডেট হিসেবে আমাদের একজন থাকবে আমাদের পার্টিতে, কারণ যখন দুজন থাকে তখন স্বাভাবিকভাবে নেতাকর্মীদের মধ্যে একটা ইতস্ততবোধ চলে আসে, হেজিটেশন চলে আসে, কার পক্ষে যাবে কার পক্ষে যাবে না। সাংগঠনিকভাবে সেটা অত্যন্ত ক্ষতিকর একটি জিনিস, যেটি আমরা অবশ্যই অ্যাভয়েড করতে পেরেছি আলাপ আলোচনার মাধ্যমে। সেটা আমাদের একটা গ্র্যান্ড সাকসেস ডেফিনেটলি। ববি হাজ্জাজের মতো একজন শক্ত ক্যান্ডিডেট, যিনি অক্সফোর্ড থেকে পড়ালেখা করে এসেছেন এবং অত্যন্ত ইউথ আইকন আমি বলবো ববি হাজ্জাজকে, ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। উনি শেষ মুহূর্তে দলের স্বার্থে নিজেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তো এটা তো অবশ্যই সাংগঠনিক দিক থেকে অত্যন্ত ভালো একটি দিক। আমি একটু আজম ভাইয়ের কাছে যাচ্ছি। আপনাদের জোট সঙ্গী জামায়াত অন্যতম একটা অংশীদার ছিল। এই নির্বাচন নিয়ে জামায়াতের সঙ্গে আপনাদের কেমন বোঝাপড়া হয়েছে বা কোনো আলোচনা হয়েছে কিনা? আমরা জামায়াতের কোনো কাউকে কাউন্সিলর বা ইয়েতে দেখিনি বিএনপির পক্ষ থেকে। জি, আমি আপনার ওখানে আসছি। তার আগে আমি একটু সময় নিতে চাই। ওই তাজুল ভাই যে অফিসের কথাটা বলেছেন, আমি প্রথমেই বলেছি যে সব কথার জবাব দেব না, কারণ দর্শকরাও জানেন। তো অফিসের ব্যাপারে আমি আর বলবো না। এই গণতান্ত্রিক বাংলাদেশে বিএনপির মতো গণতান্ত্রিক রাজনৈতিক দলের অফিসটি কি বিএনপি বন্ধ রেখেছিল না সরকার তালাবদ্ধ রেখেছিল, এটা কিন্তু জাতি জানে, জনগণ জানে, দর্শক জানে। আমি আর এটা নিয়ে কোনো বিতর্কে যাব না। আর একটা কথা যে ঢাকা এবং চিটাগং, আপনি বলেছেন যে ঢাকা 8 বছর পরে আর চিটাগং 3 মাস আগে কেন? তো সেখানে তাজুল ভাই বলছেন যে দুটো বড় সিটি বলেই একসাথে। আমি মনে করি এটা সরকারের একটা কৌশল। সরকার কৌশলের মধ্য দিয়ে এই দুটি সিটি কর্পোরেশনের ঢাকায় 3টি, কৌশলের উদ্দেশ্যটা সরকারই জানেন। তবে কৌশল ছাড়া একটা নির্বাচন হলো 8 বছর পরে, আরেকটা 3 মাস আগে, এটা কৌশলের কারণেই দিয়েছে। মানে কি কৌশল থেকে কি স্বার্থ সিদ্ধি হবে এটা সরকার বলতে পারবে। মানে আপনাদের কাছে সেটা স্বার্থ, যে সেই যেটা সরকার বলতে স্বার্থ না থাকে সেটাকে কৌশল বলছেন কেন? এটা সরকার বলতে পারবে, এটা আমরাও বলতে পারবো। সেই সময়টা বলার এখনো আসেনি। আর আপনি যে কথাটা বললেন যে 20 দলীয় জোটের সমর্থিত প্রার্থী ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর এবং চিটাগং সিটি কর্পোরেশনের মেয়র এবং মানে যতগুলো কাউন্সিলর প্রার্থী আছে সকলে, সেক্ষেত্রে 20 দলীয় জোটের আলাপ আলোচনার ভিত্তিতেই হয়েছে। এখানে জোটের মধ্যে কোনো সমস্যা নেই। জামায়াতের সঙ্গে আলোচনা করেই আপনারা দিয়েছেন? জামায়াত কোনো প্রার্থী দিতে চায়নি? এই যে আমি কথাটা বললাম যে প্রার্থী দিতে চেয়েছে কি চায়নি সেটা এখানে বিবেচ্য নয়। বিবেচ্য হলো দৃশ্যমানই যে 20 দলীয় জোটের প্রার্থী হিসেবেই কিন্তু ঢাকা এবং চিটাগংয়ের 3টি সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে 20 দলের কোনো দল প্রতিবাদও করেনি, পাল্টা কোনো প্রার্থীও দাঁড় করায়নি। মিন্স এটাই প্রমাণ করে যে 20 দল ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে আছে এবং ঐক্যবদ্ধভাবেই এই প্রার্থীদেরকে মানে এই প্রশ্নটা উঠছে কারণ জামায়াতের মতো একটা বড় দল যারা সংসদ নির্বাচনগুলোতে অনেকগুলো আসন পায় এবং তাদের একটা বড় ভোট ব্যাংকও আছে, তারা কোন রকম নিশ্চুপ থাকা। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা পরে আবার, এটা হয়তো জামায়াত বলতে পারবে। তবে আমি যেটা বলবো আজিহুল, যে 20 দল ঐক্যবদ্ধ আছে এবং ঢাকা এবং চিটাগংয়ের 3টি সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র এবং কাউন্সিলর সকল প্রার্থী 20 দলের সমর্থিত। এখানে কোনো সমস্যা নেই। জামাতের সঙ্গে কোনো টানাপোড়েন একেবারে পুরো 20 দলের কথাই আমি। জি অবশ্যই। তাজুল ভাই, আমরা দেখছি প্রার্থীরা এখন নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে, প্রচার প্রচারণা চালাচ্ছে, নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে, যেটা বরাবরই সবসময় নির্বাচনের আগে হয়ে থাকে। তবে সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা অনেক জায়গায় লক্ষ্য করেছি যে প্রার্থীরা এমন সব প্রতিশ্রুতি দিচ্ছে যেগুলোর এখতিয়ার আসলে সিটি কর্পোরেশনের মেয়রের হাতে নাই। মানে
একজন মেয়রের যা ক্ষমতার মধ্যে যা যেগুলো কভার করে তার মধ্যে নেই। এরকমটা কেন হচ্ছে? তাহলে কি প্রতিশ্রুতি দেওয়ার জন্যই তারা দিচ্ছে শুধু? না, আমি এরকম ভাবে একেবারে সরাসরি এরকম মনে করব না। হয়তোবা যে সমস্ত প্রতিশ্রুতি তারা দিচ্ছেন, যেমন যেমন শহর সন্ত্রাস কেন্দ্রিক- চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, এটা তো পুলিশের কাজ, এটা মেয়রের কতটুকু কি করার আছে? যানজট নিরসনের কথা বলে, এটা ডিএমপি ট্রাফিকের কাজ, মানে এগুলো আর কি। না, এই কাজগুলো কিন্তু সিটি কর্পোরেশনের উপরেও বার্তায়। সিটি কর্পোরেশনের একটি সক্রিয় দায়িত্ব পালনের মাধ্যমে নগরবাসীদের জীবনের বিভিন্ন সমস্যাগুলি সমাধানের জন্য drainage দেখে সরকারের ওয়াসা সাথে ধরেন। এই একটি যৌথভাবে কাজ করার একটা যথেষ্ট সুযোগ আছে, এবং যদি করে তাহলে আপনি কি নগরবাসীর মনে করেন না যে জীবনযাত্রার আমাদের একটা মান উন্নতি সিটি হবে? গভর্নমেন্ট বা এই জাতীয় একটা না, থাকা সিটি দরকার, যেখানে আমি- সমন্বিতভাবে? আমি সিটি গভর্নমেন্ট, আপনি নাম বিভিন্নটাই হতে পারে, নাম বিভিন্ন ধরনের দিতে পারেন, কিন্তু আসলে টেস্টটা কি, এটা হলো সবচেয়ে মুখ্য জিনিস। এখন সেই টেস্টটা জনগণ পেতে চায়, সেটা হলো যে আমরা একটা সুন্দর নগরী চাই, এবং নগরিক যে সমস্ত সুযোগ তাহলে একটু সুবিধাগুলি বলি, আছে। আমাদের সমন্বয়হীনতা এমন জায়গায় যায়, দেখা যায় যেই রাস্তা 1 মাস আগে কার্পেটিং করে গেছে, 2 দিন পরে সেটা আবার ওয়াসা করছে তাদের পাইপ বসানোর জন্য। তো এই যে সমন্বয়হীনতা নানা বিভাগের, জি, তো এইটা দূর করার জন্য কোনো এই জন্যই আমি মনে করি একজন যোগ্য এবং সরকারের সাথে যারা নাকি ভালো বোঝাপড়া করতে পারবেন, এবং যাদের সাথে সম্পর্কটা ওই যোগ্য মাত্রায় লোকের হাতে থাকবে, যদি ক্ষমতা না থাকে, সে কি করবে? আমি সেটাই বলছি যে এই জন্য জনগণের, আমি মনে করি সঠিক সিদ্ধান্ত নেবে যে এই শহরটাকে, এই নগরটাকে মানুষের জন্য একেবারে একটা তিলোত্তমা নগরীর স্বপ্ন আমরা দেখি। তা তাহলে কি আমাদের আপনি তাৎক্ষণিকভাবে- প্রকারান্তরে এটা বলছেন না যে বিরোধী দলের কেউ আসলে সরকারের সহযোগিতা পাবে না? এটাকে যদি এইভাবে ইন্টারপ্রেট করি, বিরোধী দলের কেউ আসলে সরকারের সহযোগিতা পাবে কি পাবে না, সেটা সেই ব্যক্তির উপর নির্ভর করে। এখন আপনাকে যোগ্য ব্যক্তি, যেমন মির্জা আব্বাস সাহেব, এটা ব্যক্তির উপর নির্ভর, না, সরকারের উপর নির্ভর করে না। অবশ্যই সরকার থেকে সে নেবেন। এখন ঘটনাটা হলো যে প্রয়োজনটা আপনার, দায়িত্বটা আপনার, আপনি দায়িত্বটা পালন করার জন্য আপনি কতটুকু অ্যাক্টিভ হবেন, কতটুকু স্ট্র্যাটেজিক্যাল হবেন, কতটুকু আপনি জ্ঞানগর্ভ সিদ্ধান্ত নিতে পারবেন, কতটুকু আপনি সরকারকে আপনার কাজগুলোর সাথে একীভূত করতে পারবেন, সে কথা নির্ভর করবে। যেমন আমি একটি কথা যদি আপনার এই কথা সূত্র ধরে বলি, মির্জা আব্বাস সাহেব কিন্তু এই নগরীর সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তখন বিএনপি ক্ষমতায় ছিলেন, কিন্তু দেখা গেল যে এই নগরীর কোনো উন্নতি হয় নাই। তো তাইলে সেখানে আপনি মনে করেন যে শুধুমাত্র নগরের এরকম- উন্নতি হয় নাই কেন বলছেন আপনি? আচ্ছা, মির্জা আব্বাস ছিলেন তখন উন্নতি হয় না, নাই, আমরা পরে কি উন্নতি হয়েছে না, আপনাদের? পরে আমরা না, আমাদের শহরের কিন্তু উন্নতি হয় না, এই কথাটা ঠিক না। আমাদের রাস্তাঘাটের যথেষ্ট পরিবর্তন হয়েছে আজকের এই সরকারের মেয়াদকালের মানে ভিতরে। মির্জা আব্বাসের সময় হয়নি, অন্য না, সময় আপনি হয়েছে। দেখেন এই যে ফ্লাইওভার গুলা নির্মাণ হলো, আপনি দেখুন যে হাতিঝিল প্রকল্প ফ্লাইওভার হলো। নির্মাণ কি সিটি কর্পোরেশনের তো কাজ? না, তো না। সিটি কর্পোরেশন না করলো, সিটি কর্পোরেশন করুক অন্যরা, কিন্তু সিটি কর্পোরেশন সেখানে সরকারকে এই কাজগুলা করার জন্য তাগাদা দিতে পারে, Pressure দিতে পারে। আগেই নিতে পারে। আর যে সমস্ত সমন্বয়হীনতার কথা বললেন, এগুলাও কিন্তু আসলে একজন যোগ্য মেয়রের দরকার। যেমন আমি আনিস সাহেবের কথা যদি বলি, আমি ওনার পক্ষে সাফাই গাওয়া যাচ্ছি না, কিন্তু আমি ওনার পক্ষের লোক, কিন্তু বাস্তবতাটা হলো আনিস সাহেবের মতন একজন যোগ্য ব্যক্তি, যিনি নাকি আপনার ব্যবসা বাণিজ্য এবং ব্যক্তিগত জীবনে আপনার দায়িত্ব পালনের সময় উনি তার বহুমুখী প্রতিভার কারণে উনি কিন্তু আপনার পোশাক শিল্প জগতে একটা বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য নেতৃত্ব দিতে সুযোগ উনি সক্ষম হয়েছেন। তো আমি মনে করি এরকম যোগ্য ব্যক্তিরা যদি আসে, তারপরে দিয়ে যারা মনে করেন যে আমি খোকনের কথা বলি, যে দক্ষিণের প্রার্থী আওয়ামী লীগের যাকে সাইদ বিবেচনা খোকন। করে, হ্যাঁ, তো এখন ওনার বাবা হানিফ সাহেবের হানিফ পক্ষে সাহেব বললেন ছিলেন, আপনি, হ্যাঁ। হানিফ সাহেব যখন মেয়র ছিলেন তখন আমরা দৃশ্যমান কিন্তু পরিবর্তন তখনকার সময় দেখেছি। আর যদিও খোকনের আজকের যোগ্যতা মতন- হচ্ছে গিয়ে তিনি হানিফ সাহেবের ছেলে, তাই তো? জি, আর কি, হ্যাঁ, এছাড়া আর কোনো হানিফ যোগ্যতা? সাহেবের ছেলে, এবং ওনারা একটা বুনিয়াদি পরিবারের সন্তান, এবং পুরান ঢাকা সহ সমগ্র এলাকাতে তাদের একটা জনভিত্তি, জনসমর্থন এবং গ্রহণযোগ্যতা আছে, সব জায়গার থেকে সমর্থন পাবে, এবং সরকারের আপনার উপরের লেভেলগুলোতে সাথে তার একটা ভালো সম্পর্ক আছে। সঙ্গত কারণে সে যদি মেয়র নির্বাচিত হয়, তাহলে আমি মনে করি সে খুব দ্রুততার সহিত আপনার বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য সহযোগিতাগুলো পাবেন, এবং তার পক্ষে কাজগুলো করা সহজ হবে। এটা তো বাস্তবতা। এই বাস্তবতাকে আমরা এমন অভিযোগ শুনি যে বিরোধী রাজনৈতিক মতাদর্শের যারা মেয়র নির্বাচিত হন তারা সরকার থেকে সহযোগিতা পান না, ঠিক মতো বরাদ্দ পান না, বা সমন্বয়হীনতার একটা চক্করে পড়েন। এই বিষয়ে আপনার কাছে আসবো, আমি আরেকটা বিরতি নিয়ে আসি। জি, তাহলে ভাই আপনার কাছে আসবো আমি। আরো একটা বিরতি, সাথেই থাকুন।